প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকের ক্লাসে তোমাদেরকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ তরঙ্গ অধ্যায় থেকে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এই তরঙ্গ, তো প্রথমে আসো, তাহলে তরঙ্গ কি? তরঙ্গ কি? ঠিক আছে, তরঙ্গ সম্পর্কে তোমাদের 9-10 একটু ধারণা ছিল, তো এখন ওই প্রথম দিকে আসলে ওই কনসেপ্টটাই আছে। তো দেখো প্রথমে তরঙ্গ, তাহলে তরঙ্গ কি? তো তরঙ্গ কি করতে গেলে আসলে তরঙ্গ উৎপত্তি কোথা থেকে হয়, তো তরঙ্গের উৎপত্তি। তো দেখো তরঙ্গের উৎপত্তি কিভাবে হবে, বলছে যে আমরা তরঙ্গ বললে আমরা বুঝি কি, যে পর্যাবৃত্ত আন্দোলন এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে আমরা কি বলি? তরঙ্গ বলি। তাহলে আসলে কি, তাহলে যে কোনো কম্পনের ফলে কি হবে? তরঙ্গ উৎপত্তি হবে। তাহলে বলছে সকল তরঙ্গ কি কম্পন কি তরঙ্গ সৃষ্টি করে কি না? বলছে না, যে মাধ্যমের কণাগুলোর স্থিতিস্থাপক কম্পন হইতে হবে, অর্থাৎ কোনো একটা জড় মাধ্যম যখন কম্পিত হবে তার কণাগুলোর স্থিতিস্থাপক কম্পন হইতে হবে। তোমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে জানো যে একটা কণা যখন স্পন্দিত হয়ে দূরে যাবে আবার তাকে কি করতে হবে? আগের অবস্থায় ফিরে আসতে হবে। আর যদি ফিরে না আসে তাহলে আমরা এটাকে স্থিতিস্থাপক কম্পন বলতে পারি না। আর যদি স্থিতিস্থাপক কম্পন না হয় জড় মাধ্যমের, তাহলে কি হয় না? তরঙ্গের উৎপত্তি হয় না। তো চলো আমরা দেখি যে তরঙ্গের, এখন তরঙ্গ উৎপত্তি হলে আসলে তরঙ্গ কি করে। ঠিক আছে, বলছে আমরা জানি যে সকল তরঙ্গই একটা তথ্য বা শক্তি বহন করে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে। যে সকল তরঙ্গ কি করে? শক্তি বা তথ্য বহন করে নিয়ে যায়। তাহলে তরঙ্গটা যখন সঞ্চালিত হবে তাহলে ওই তরঙ্গটা শক্তি থাকবে কিনা। তো বলছে তরঙ্গের শক্তিগুলো কেমন হবে। তো দেখো একটা তরঙ্গ বলতে আমরা এরকম বুঝি, তরঙ্গ ও তরঙ্গের শক্তি। তাহলে উৎপত্তিটা তোমরা বুঝতে পারছো যে মাধ্যমের স্থিতিস্থাপক কম্পনের ফলে কি হবে? তরঙ্গ উৎপত্তি হবে। এখন এই তরঙ্গটা যখন উৎপত্তি হয় তো বলছে দেখো এই বিন্দুতে তরঙ্গের বিস্তার সর্বোচ্চ, এটাকে বলা হয় বিস্তার। আমরা বিস্তার সম্পর্কে একটু পরে আলোচনা করব। এর হচ্ছে তার বিস্তার এ। তাহলে এই বিস্তারের অবস্থানে অর্থাৎ সর্বোচ্চ অবস্থায় তার বেগ হচ্ছে 0। এখানে বেগ 0। তো বেগ 0 হওয়ার কারণে এখানে তার কি হবে? গতিশক্তি 0 হবে। আবার ঠিক এই অবস্থানে তার বেগ হচ্ছে ম্যাক্সিমাম। কথা বুঝতে পারছো? তাহলে বেগ ম্যাক্সিমাম হলে এখানে তার কি হবে? গতিশক্তি থাকবে, কিন্তু ইপি ইকুয়াল টু কি আসবে? 0 আসবে। আর এই অবস্থানে আবার সে আবার কি হবে? মাইনাস এ, এখানে নিচের দিকে তরঙ্গটার বিস্তার হচ্ছে মাইনাস এ এখানে। তো এখানে কি হবে? ঠিক একই অবস্থা। তাহলে তার এখানে বেগ 0, সুতরাং ই কে ইকুয়াল টু 0। এখানে তার ইপি থাকবে, এখানেও ইপি থাকবে। হ্যাঁ, তার মানে কি, দেখো তরঙ্গ যখন সঞ্চালিত হয় তাহলে মাঝামাঝি যে অবস্থানটা আছে, এই যে অবস্থানটা আছে, এখানে তার শক্তি কেমন হবে? ইকে প্লাস ইপি। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারি যে সকল তরঙ্গের যে শক্তি আছে বা তরঙ্গ সঞ্চালনের সময় কি করে? আমরা বলছি শক্তি বহন করে নিয়ে যায়। তাহলে শক্তি কি হয়? জাস্ট রূপান্তর হয়। একবার কি হয়? যখন সর্বোচ্চ অবস্থানে তখন গতিশক্তি 0, তার বিভব শক্তি ম্যাক্সিমাম হবে। আবার মাঝামাঝি যখন থাকবে তাহলে কি হবে? তার গতিশক্তি বিভব শক্তি থাকবে। আর এখানে তার গতিশক্তি থাকবে, এখানে বিভব শক্তি থাকবে। এইভাবে পর্যায়ক্রমিকভাবে তরঙ্গ কি করে? সামনের দিকে সঞ্চালিত হইতে থাকে। অর্থাৎ মাধ্যম কণাগুলোর কম্পনের মাধ্যমে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি করে? জাস্ট শক্তি বহন করে নিয়ে যায়। তাহলে এই তার মানে কি, প্রত্যেকটা তরঙ্গেরই একটা কি আছে? শক্তি আছে। ঠিক আছে, তরঙ্গ এবং তরঙ্গের শক্তি। তো এখন দেখো, তো তরঙ্গ ফুটতে গেলে তরঙ্গের সম্পর্কিত কতগুলো রাশি আছে, যেমন কম্পাঙ্ক, দশা, তরঙ্গ বেগ, এই রাশিগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। হ্যাঁ, তো আমরা তরঙ্গের বৈশিষ্ট্য বললে বলতে পারবো না যে তরঙ্গের বৈশিষ্ট্য কি, যে তরঙ্গ কি হয়? মাধ্যমের কণাগুলোর পর্যাবৃত্ত কম্পনের কারণে তরঙ্গ সৃষ্টি হয়। ঠিক আছে, মাধ্যমের কণাগুলোর পর্যাবৃত্ত কম্পনের কারণে তরঙ্গ সৃষ্টি হয়। তারপর হচ্ছে কি, মাধ্যমের কণাগুলোর কী ধরনের কম্পন হবে? হচ্ছে পর্যাবৃত্ত কম্পনের মধ্যে আবার সেটা কি? স্থিতিস্থাপক হইতে হবে। ঠিক আছে, তাহলে আবার কি বলবো? আমরা বলছি সকল তরঙ্গ কি করে? শক্তি বহন করে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে তরঙ্গ সঞ্চালনের সময় কি হয়? আরেকটা বৈশিষ্ট্য আছে, আমরা জানি মাধ্যমের কণাগুলোকে সে স্থানান্তরিত করতে পারে না। ঠিক আছে, শুধুমাত্র শক্তিটা স্থানান্তরিত করে এক কণা থেকে অন্য কণাতে। এভাবে কি হয়? তরঙ্গ পর্যায়ক্রমিকভাবে সামনের দিকে অগ্রসর হইতে থাকে। তো আসো এখন তাহলে পূর্ণ কম্পন বলছে তরঙ্গ সঞ্চালনকারী যে কোনো একটা কণা, একটা
যে বিন্দু থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ যে বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এরকম একটা বিন্দুতে ফিরে আসলে এরকম হবে, মনে করো বৃত্তাকার। যে বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা পথ অতিক্রম করে আবার যদি আগের বিন্দুতে ফিরে আসে তাহলে এটাকে আমরা বলবো পূর্ণ কম্পন। তারপরে আসো পর্যায়কাল। পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ক্যাপিটাল টি। তাহলে একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে, যে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে তার যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। ঠিক আছে, পর্যায়কাল। তারপর আসে কম্পাঙ্ক। কম্পাঙ্ক তো বলছে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো একটা কণা, পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা একক সময়ে যতগুলো কম্পন সম্পূর্ণ করবে। ঠিক আছে, একক সময়ে যতগুলো কম্পন সম্পূর্ণ করবে। আর এটা হচ্ছে একটা কম্পন দিতে তার যে সময় লাগে, তাহলে এটা হচ্ছে T/n। একটা কম্পন দিতে তার যে সময় লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। আর এখানে হচ্ছে কি একক সময়ে সে যতগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ করবে এটাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে পর্যায়কালের একক হচ্ছে কি সেকেন্ড। ঠিক আছে, এটার একক হচ্ছে সেকেন্ড। আর কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড, বা এটাকে বলা হয় হার্জ, বা আমরা বলি সাইকেল পার সেকেন্ড। অর্থাৎ একটা চক্র সম্পূর্ণ করে আসবে অথবা একটা কম্পন সম্পূর্ণ করে আসবে, তখন আমরা বলি ভাইব্রেশন পার সেকেন্ড। তাহলে এটা আমরা বলতে পারি পার সেকেন্ড, হার্জ, সাইকেল পার সেকেন্ড, ভাইব্রেশন পার সেকেন্ড, এগুলো হচ্ছে সব কম্পাঙ্কের একক। এখন আসো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তো বলছি কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো একটা কণা একটা পূর্ণ কম্পন দিতে, ঠিক আছে, একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এই দূরত্বটাকে আমরা কি বলবো? একটা তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা আসলে কি একটা দূরত্ব, যে একটা পূর্ণ কম্পন দিতে সে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আসে আরেকটা আছে তরঙ্গ মুখ। তাহলে তরঙ্গ মুখ, তো তরঙ্গ মুখ কাকে বলে? তাহলে বলছে তুমি মনে করো এরকম পুকুরের পানিতে একটা ঢিল ছুড়লে, তাহলে ঢিলটা যখন পুকুরের পানিতে আঘাত করবে তখন সেরকম একটা ঢেউ তৈরি করবে। তারপর আরেকটা ঢেউ তৈরি করলো, তাহলে মাঝখানেটা কি তরঙ্গ খাঁজ। আবার আরেকটা ঢেউ তৈরি করলো। তাহলে এখন দেখো, তাহলে প্রথম যে ঢেউটা উৎপন্ন হলো এই ঢেউয়ের প্রত্যেকটা কণা কেমন? এটা সমদশা সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে দশাটা আসলে কি এটা আগে জেনে নেই। দশা কি? তো বলছে কোনো তরঙ্গ সঞ্চালনের সময় তরঙ্গের সমদশা সম্পূর্ণ গতিপথগুলোকে বলা হয় তরঙ্গমুখ। এখন দশা মানে কি? বলছে তরঙ্গ সঞ্চালনের সময় একটা তরঙ্গের যে কোনো মুহূর্তে, অর্থাৎ একটা তরঙ্গের কণা যে কোনো মুহূর্তের অবস্থাটা কীরকম, অর্থাৎ তার স্মরণ, বেগ, ত্বরণ, এটা হচ্ছে তার দশা। তাহলে যে কোনো মুহূর্তের অবস্থা, তার মানে কি এই যে ঢেউ উৎপন্ন হইলো তাহলে এই ঢেউয়ের উপরে সবগুলো উপরের দিকে, অর্থাৎ সবগুলো কণা সমদশা সম্পূর্ণ। তারপর দ্বিতীয় আরেকটা একটা তরঙ্গ খাঁজ তৈরি হইলো, তরঙ্গ খাঁজের সবগুলো সমদশা সম্পূর্ণ। আবার উপরে উঠলো, তাহলে উপরে সবগুলো কণা কেমন হবে? সমদশা সম্পূর্ণ। অর্থাৎ একটা তরঙ্গ সঞ্চালনের সময় তরঙ্গের সমদশা সম্পূর্ণ গতিপথগুলো যেরকম হবে সেই সমদশা সম্পূর্ণ গতিপথগুলোকে আমরা কি বলবো? তার একটা তরঙ্গ মুখ। এখন এই তরঙ্গ মুখ এটা গোল করে আঁকছি, এই জন্য গুলিও হবে। যদি সমতল হয়, অর্থাৎ কতগুলো আলোকরশ্মি এইভাবে লম্বভাবে যদি কোনো একটা তলের উপর পড়ে, অর্থাৎ এখানে এরা সবাই সমদশা সম্পন্ন, তখন আমরা এটাকে বলি সমতল তরঙ্গমুখ। ঠিক আছে, এটা হচ্ছে গুলীয় তরঙ্গমুখ আর এটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। তো এখন আসো আমরা তরঙ্গের যে রাশিগুলো শিখলাম, বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এই রাশিগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেখি। ঠিক আছে, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক। ঠিক আছে, কম্পাঙ্কের সম্পর্ক তৈরি করি। হ্যাঁ, তো এখন দেখো আমরা একটু আগে বললাম যে একটা তরঙ্গ যখন একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে
যেই সময় লাগে এটা হচ্ছে কি একটা পর্যায়কাল, একটা সময়। আর আমরা বলছি একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে সে যে দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা কি বলতে পারি যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা কি লিখবো, অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে কি তার ল্যামডা। সুতরাং একক সময়ে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হচ্ছে কত, ল্যামডা বাই টি। ঠিক আছে, একক সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে, ল্যামডা বাই টি। এখন দেখো আমরা একটা সমীকরণ জানি এস ইকুয়াল টু ভি টি, তাহলে ভি সমান সমান এস বাই টি। এখন টি ইকুয়াল টু যদি একক সময় হয় 1 হলে আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারি, এস। অর্থাৎ সময় একক হলে তরঙ্গের বেগটাই আসলে তার অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা বলতে পারি বেগ, ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি। এটা হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আবার আমরা এখানে আরো দুইটা সমীকরণ পাইছিলাম, যেমন টি ইকুয়াল টু পর্যায়কাল টি সমান সমান টি বাই এন, আর কম্পাঙ্ক এফ ইকুয়াল টু এন বাই টি। তাহলে এই দুইটা সম্পর্ক যদি আমরা একসাথে করি তাহলে লেখা যায়, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে কত, 1 বাই টি, অর্থাৎ পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তার মানে কি বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এফ ল্যামডা। তাহলে এই সমীকরণটা হচ্ছে কি তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, তোমাদের মনে হয় এতটুকু বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা তরঙ্গের প্রকারভেদ এবং অগ্রগামী তরঙ্গ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।